জামায়াতে ইসলামী আসলে ক্ষমতায় আসলে কি করতো? মানে ইয়েস, এটা আমাদের এই কমিটমেন্ট সংকটগুলো, ছিল। অনেকগুলো সংকটের কথা আপনি বলেছেন, সেই অনেক সংকটগুলো আসলে কিভাবে আসলে মোকাবেলা করতেন আপনারা? ইয়েস, জামাত ইতিমধ্যে এই সংকট মোকাবেলায় সরকারের করণীয় কি সে ব্যাপারেও অ্যাডভাইস করেছে। জামাত প্রেস ব্রিফিং করেছে, জামাত অ্যাডভাইস করেছে। আপনারা দেখবেন যে রাষ্ট্র পরিচালনায় আমরা যদি শুধু দলীয় লোকদের দিকে তাকিয়ে থাকি তাহলে এটা সম্ভব না। আপনার এই টেলিভিশন পরিচালনায় আপনার মতন দক্ষ লোকই প্রয়োজন। আমাকে দিয়ে যদি এটা চালানো হয় তাহলে এটা চলবে না, ঠিকমতো চলবে না, চলবে না, বন্ধ থাকবে না, কিন্তু কাঙ্ক্ষিত মান হবে না। এই জায়গায় আমরা বলেছি যে যেরকম জ্বালানি সেক্টর নিয়ে আমাদের বক্তব্য হচ্ছে, আপনি কি করেন, এই দেশের যারা এক্সপার্ট আছে, জ্বালানি এক্সপার্ট আছে, এবং সরকারি বিরোধী দল মিলে এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে আপনারা বসেন, জাতীয়ভাবে এটা ডায়ালগ করেন, আলোচনা করেন, সবার সহযোগিতা চান, জনগণের সহযোগিতা চান। আপনারা তো তা চাচ্ছেন না। এই জায়গাগুলো আমাদের ঘাটতি আছে। এদেশে বহু এক্সপার্ট লোক আছে, আপনারা দেখেছেন, অনেকে বিদেশে আছে, তারা হয়তো বিএনপিকেই ভালোবাসে, কিন্তু তার মেধা যোগ্যতা বিকশিত হচ্ছে বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে, বাইরের কোম্পানিগুলোতে, বাইরের শিল্প প্রতিষ্ঠানে, বাইরের বিজ্ঞানাগারে, বাইরের রিসার্চ প্রতিষ্ঠানে। আমরা তো তাদেরকে আনছি না, পুনর্বাসন করছি ক্ষুধার্ত নেতাকর্মীদের। আপনি অবশ্যই নেতাকর্মীদের কোনো না কোনো জায়গা থাকতে হবে, সেই জায়গাগুলো তো নির্বাচিত প্রতিনিধি হওয়ার জন্য বহু স্টেজ আছে। আপনার ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে নিয়ে আপনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী পর্যন্ত বহু জায়গায় নির্বাচিত করার সুযোগ তাদের রয়েছে, কিন্তু রাষ্ট্র পরিচালনার যে নর্মস আছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আপনি সেই জায়গাগুলো মনে করেন যে আপনার সচিবালয়ে আপনি এমন একজন লোককে এনে নিয়োগ দিয়ে দিলেন, যিনি আগে নির্বাচনের সময় দলীয় রাজনীতিতে যুক্ত হয়ে পড়লেন, যুক্ত হয়ে পড়ে কমিটিতে ছিলেন, এখন তাকে নিয়ে এসে আবার কি করলেন, আপনি চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে সচিবালয়ে আপনি নির্বাচন কমিশনে বসিয়ে দিলেন। তাহলে নির্বাচন কমিশনটা কিভাবে আপনি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন করবেন? আগেই তো মানুষ বলছে যে না, ওইখানে তো আপনি অলরেডি প্রবলেম তৈরি করে রেখেছেন, তা আপনি নির্বাচন আগামী দিনে যে স্থানীয় নির্বাচন হবে সেখানে তো এটা হবে না। তাহলে আপনার যোগ্যদেরকে, মেধার যে মূল্যায়ন, কুটা না মেধা, হ্যাঁ, এই যে কুটার চেয়ে মেধার মূল্য বেশি। আজকে পিএইচসির চেয়ারম্যান কি করেছেন? পদত্যাগ করেছেন। কেন তা পদত্যাগ করলেন? যে উনি যেভাবে চাচ্ছেন সেভাবে হচ্ছে না। তার মানে ওই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সরকার কি করছে? আমরা যদি ক্ষমতায় আসতাম, আমরা মেধার ভিত্তিতে সমস্ত জায়গায় নিয়োগের ব্যবস্থা করতাম। বিশেষ করে আমরা দুর্নীতির টুটি চেপে ধরতাম, গলা চেপে ধরতাম। সেখানে দুর্নীতি দমন কমিশনকে আমরা শক্তিশালী করতাম। আমরা এখানে স্বাধীন কমিশন দেওয়ার চেষ্টা করতাম, তাদেরকে সাংবিধানিক ক্ষমতা দেওয়ার চেষ্টা করতাম। আমরা স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতাম। সেই স্বাধীন বিচার বিভাগের প্রতিটা জায়গায় আমরা রাষ্ট্রকে, এবং তাদের জবাবদিহিতা থাকতো বিচারপতিদের, অর্থাৎ দুর্নীতিকে বন্ধ করেন, মূল্যায়ন করেন মেধাকে, এবং আপনি প্রপার ডিস্ট্রিবিউশন করেন। জনগণ যাতে বুঝতে পারে, একজন সাধারণ মানুষ, যে এই সরকার আমার সরকার, আমি ভোট দেইনি হয়তো, কিন্তু আমার প্রধানমন্ত্রী, আমার মন্ত্রী, আমার সরকার, এটা যতদিন না ভাবতে পারবে ততদিন এই সরকার দলীয় সরকারই থাকবে। আপনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কাঠামোর কথা বলছেন, যে এই কাঠামোর মধ্যে আসলে পরিবর্তন দরকার, কিন্তু যে জিনিসটা এখন মানুষ ফেস করছে, আমি বলি যে কালকে বিকেএমই এর একটা সংবাদ সম্মেলন ছিল, তারা বলেছে যে 300-র উপরে কারখানা বন্ধ হয়ে গেছে, আরও যারা আছে তারা কেউ আংশিক কাজ করছে, কেউ পুরোপুরি কাজ করতে পারছে না। এই বর্তমান পরিস্থিতিটা আসলে আপনারা কিভাবে মোকাবেলা করতেন? ইয়েস, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি একটা রাষ্ট্র পরিচালনার জন্য শুধু আমাদের 300 কারখানা বন্ধ হয়ে যাওয়ার পেছনে কিন্তু অনেকগুলো কারণ আছে, মানুষও আছে, শ্রমিক আছে, অনেক পরিবার আছে, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান আছে। অবশ্যই এটা তো একটা বিশাল অ্যালার্মিং। 300 বন্ধ হয়ে গেছে মানে যে আরও সামনে বন্ধ হতে পারে, এটা তো অর্ডারগুলো চলে যাচ্ছে। এই জায়গায় আমাদের করণীয় কি? আমরা তো বন্ধুহীন না, আমাদের তো বন্ধু আছে দেশে এবং দেশের বাইরে। আমরা আমাদের বন্ধুদের কাছে যেতে পারি না? আমরা যদি, কেন আজকে IMF থেকে শুরু করে না ওয়ার্ল্ড ব্যাংক কেন আমাদের এখানে কি করছে না, ইনভেস্ট করছে না, টাকা দিচ্ছে না? কারণ হচ্ছে আমরা দুর্নীতিকে কি করতে পারছি না, তাদের
যে জবাবদিহিতা আমাদের প্রতিষ্ঠানগুলোর এবং সুশাসন এবং দুর্নীতি হবে না এই গ্যারান্টি দিতে পারছি না। যে সংস্কারের কথা ছিল, জনগণকে কমিটমেন্ট করে ঐক্যমত্য কমিশনের মাধ্যম দিয়ে প্রতিটা রাজনৈতিক দল জুলাই চার্টার সাইন করে এখানে এসেছিল, ক্ষমতায় এসে আমরা এগুলো করছি না। যার কারণে এখন মানে যে সমস্ত জায়গা থেকে আমাদের এই অর্থে ছাড় আসার কথা ছিল, যেটার মাধ্যম দিয়ে সরকার গতিশীল হওয়ার কথা ছিল, সেই জায়গা কিন্তু কি করতে পারে নাই। তাহলে ওইটা আমরা নিশ্চয়তা দিতাম, তাহলে আমরা বিভিন্ন জায়গাতে ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে নিয়ে আপনার আইডিবি থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জায়গায় দাতা সংস্থা থেকে আমরা কি পাইতাম, সহযোগিতা পাইতাম। ঠিক একইভাবে এই দেশে এবং দেশের বাইরে যে সমস্ত আমাদের শিল্পপতিরা আছে এবং যাদের টাকা পয়সা আছে, তারা এখানে ইনভেস্টমেন্টের এনভায়রনমেন্টটা পাচ্ছে না। সেই এনভায়রনমেন্ট আমরা তৈরি করতাম, চাঁদাবাজি দখলবাজি বন্ধ করে দিয়ে গ্যাসের যে ব্যবস্থাপনাটা গড়ে তোলা দরকার, প্লাস হচ্ছে এনার্জি সেক্টরকে ডেভেলপ করা দরকার। সেই জায়গাটা আমরা মানে আগে ভাগে ইনিশিয়েটিভ নিতাম। অর্থাৎ যেটাকে সবার আগে ইনিশিয়েটিভ নেওয়া দরকার, সেটাকে যদি আপনি বুঝতে বুঝতেই সময় চলে যায় 6 মাস, তাহলে তো 6 মাস পরে তো সংকট হবে। সেই সংকট মোকাবেলা করা তো জনগণ সাপারার হবে, হয়তো সরকার সাপারার হবে না।